আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ধারাবাহিক হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমরা এক ঘোড়া নগদান বই, দুই ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করছি। দু ঘোড়া, তিন ঘোড়া নগদান বই বেশ কিছু ক্লাস করছি আমরা। আজকে আমরা এই অধ্যায়েরই নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করব। দেখেন, আমি এখানে একটা অঙ্ক নিয়েছি আপনাদের জন্য। জনাব মিলন অ্যান্ড কং এর 2025 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তাহলে এই লেনদেনগুলো থেকে একটা নগদ প্রাপ্তি জাবেদা আমরা তৈরি করা শিখবো আজকে। তো নগদ প্রাপ্তি জাবেদার ছকটা নিয়ে একটু আগে আলোচনা করি। নগদ প্রাপ্তি জাবেদা এটা কিন্তু একটা জাবেদা। তাহলে জাবেদার কিন্তু দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। দেখেন, এই যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো কিন্তু অবশ্যই দ্বৈত সত্তার ভিত্তিতে লেনদেন হয়, মানে দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তো এটাও একটা জাবেদারই একটা ছক, অন্য কিছু নয়। যেখানে দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। ডেবিট পক্ষে সাধারণত ডেবিট গুলো বসবে, মানে নগদ টাকা, বাট্রা, এগুলো বসবে। কেন? কারণটা হলো, আমরা আজকে যে জাবেদাটা করব সেটা হলো নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে নগদ টাকা পাওয়া গেলে নগদের হিসাব ডেবিট হয় না? তাহলে ডেবিট ঘরে নগদের, মানে ডেবিট দিকে নগদের হিসাব, নগদের টাকাই বসবে। আর আরেকটা টাকা বসবে, সেটা হলো যখন আমরা নগদের টাকা পাই, ঠিক সেই সময় আমাদের কিছু নগদ বাট্রা দিতে হয়, মানে আমরা কিছু ছাড় দেই। মানে যখন আমরা নগদ টাকা পাই তখন কিছু ছাড় দেই। তাহলে এই ছাড় দেওয়ার কারণে এই ছাড়টাও কিন্তু, এই ডিসকাউন্ট, এই বাট্টাটাও ডেবিট হয়। যার কারণে ডেবিট দিকে বসবে কি? নগদান হিসাব এবং বাট্রা হিসাব। আর ক্রেডিট দিকে কি কি বসবে? ক্রেডিট দিকে যে আইটেমগুলো বসে, যে কোনো জায়গা থেকে আপনার নগদ যদি পাই, তিনটা ওয়ে আছে নগদ টাকা পাওয়ার। এক নাম্বার ওয়ে হলো বিক্রয় করে, নগদ বিক্রয় করছি, টাকা পাইছি, বা সেবা দিছি, টাকা পাইছি, এই একটা ওয়ে। দুই নাম্বার ওয়ে হলো আমি কারো কাছ থেকে টাকা পাইতাম, তার কাছ থেকে পাচ্ছি, এই একটা হয়। আর তিন নাম্বার যেটা, সেটা হলো অন্যান্য হয়। মূল কথা হলো আমরা পেতে পারি বেতন থেকে, ভাড়া থেকে, মজুরি থেকে, হতে পারে সুদ প্রাপ্তি, ব্যাংক হতে, বিভিন্ন হয়তো পাইতে পারি। তাহলে এতগুলার কিন্তু শখ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা মূলত মাথায় রাখবো, আমরা শখ করব ডেবিট দিকে দুইটা, একটা নগদের আর একটা বাট্রার। আর ক্রেডিট দিকে করব বিক্রয়, প্রাপ্য হিসাব, এবং বাদ বাকি যেগুলো থাকে বিভিন্ন সুদ, কমিশন, বাট্রা, বিনিয়োগের সুদ, এগুলার জন্য আলাদা একটা অন্যান্য ঘর দিব। সবটা একটু সুন্দর করে দেখেন। তাহলে নগদ প্রাপ্তি যাবে তাই প্রথমে তারিখের একটা ঘর থাকবে, তারপর হিসাবের ক্রেডিট খাত। নগদ প্রাপ্তি, নগদে টাকা পাইলে নগদের হিসাব ডেবিট হয়, এই জন্য এখানে লিখতে হবে হিসাবের ক্রেডিট খাত। কারণ নগদ যখন পাচ্ছি আমরা, তখন কি লিখি? আমরা নগদান ডেবিট লিখি না? তাহলে লিখবো আমরা হিসাবের ক্রেডিট খাত। তারপর এখানে সূত্র। আর দেখেন, এই পরের যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে আমরা দুইটা ভাগ করছি, একটা হলো ডেবিট ঘর আর একটা ক্রেডিট ঘর। আর ডেবিটের যেটা কথা বললাম আপনাদের, আমি দুইটা ঘর থাকবে, একটা নগদের ঘর, একটা বাট্রার ঘর। আর ক্রেডিটের ঘর থাকবে কি কি? মানে নগদ টাকা যে উৎসগুলা থেকে পাওয়া যায়, সেই উৎসগুলা ঘর থাকবে। বিক্রয়, প্রাপ্য, ভাড়া, সেবায়, মজুরি। আপনারা যদি চান প্রতিটা আইটেমের জন্য আপনারা এক্সট্রা করে ঘর দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। যে টিচার খাতা কাটবে তারও সমস্যা নেই। কিন্তু আপনারই সমস্যা, এতগুলো ঘর তো করতে পারবেন না, তো জায়গা ধরবে না, আর ধরলেও সময় সাপেক্ষ হবে। তো যার কারণে আপনারা কি করবেন? ঘর করবেন ফিক্সড। এই যে ঘরটা আমি দেখাইছি, এই ঘরটা আপনার সবসময় ফিক্সড রাখবেন। এটা মুখস্থ করে নেবেন দরকার পড়লে। তারিখ, হিসাবের ক্রেডিট খাত, সূত্র, এইদিকে ডেবিট ক্রেডিট, এখানে নগদ বাটার ঘর, এখানে বিক্রয়, প্রাপ্য, অন্যান্য হিসাব। এখন দেখেন, শখ মুখস্থ করা ঝামেলা হতে পারে, ঝামেলার কিছু নাই। এই একটা শখ যদি পড়েন, আপনার নগদ প্রদানের শখও পেয়ে যাবেন। নগদ প্রদানের শখ আর নগদ প্রাপ্তির শখ সেম। কিরকম? ওখানে হবে তারিখ, হিসাবে ডেবিট খাত। নগদ যখন প্রদান করি, নগদান ক্রেডিট হয় না? তাহলে এক্ষেত্রে হিসাবে ডেবিট খাত লিখবো আমরা। সূত্র, ডেবিট ঘর ক্রেডিট ঘরই থাকবে। তখন শুধু মাথায় রাখতে হবে এই কথাগুলো এই পাশে আসবে। তাহলে এখানে ঘর আসবে এরকম তিনটা, ওই পাশে দুইটা। কারণ নগদ টাকা যখন আমরা দেই, তখন কিন্তু বাট্রা পাই। তাহলে ক্রেডিট দিকে নগদের ঘর বসবে আর বাট্রার ঘর বসবে। আর ডেবিট দিকে বসবে কোন কোন মাধ্যমে আমরা টাকা দেই। যেমন তখন তো বিক্রয়ের মাধ্যমে টাকা দিই না, ক্রয়ের মাধ্যমে টাকা দিই, তাহলে ক্রয়ের ঘর বসবে। প্রাপ্য হিসাবের মাধ্যমে টাকা দেওয়া হয় না, প্রাপ্য হিসাবের মাধ্যমে পাওয়া যায়, এই জন্য এখানে বসছে। তখন বসবে প্রদেয় হিসাব আর অন্যান্য। এক সব মুখস্থ করলে দুটো হয়ে যাবে। তো দেখেন, আমি অঙ্কটা করবো এখন। দেখেন, জনাব মিলন অ্যান্ড কং এর 2025 সালে জানুয়ারি মাসের লেনদেন সময় নিম্নরূপ। জানুয়ারি 3, নগদ বিক্রয় 3000 টাকা। তাহলে নগদ যদি বিক্রয় করি, নগদের টাকা আসে কিনা? আসে না? টাকা কিন্তু আসে। মূল কথা, এই লেনদেনগুলা থেকে আমরা সেই সকল লেনদেনগুলা দিয়েই এখানে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করবো, যার মাধ্যমে নগদ টাকা আসবে।
নগদ লেনদেন ছাড়া, কিন্তু নগদ পাওয়া ছাড়া অন্য কোনো লেনদেন আমরা এখানে আনবো না। তাহলে দেখেন, নগদে বিক্রয় করছে 3,000 টাকা, তাহলে তারিখ দেন 2025 জানুয়ারি 3। দেখেন, নগদে বিক্রয় যদি 3,000 টাকা করেন, তাহলে নগদে আপনার 3,000 টাকা আসতেছে, নগদান হিসাব ডেবিট। ক্রেডিট কি? বিক্রয় হিসাব ক্রেডিট। এখন দেখেন, এই জায়গাতে লিখবেন কি, আপনি মাথায় রাখবেন, যেই আইটেমগুলো আপনি করতেছেন, যেই লেনদেনটার কাজ করতেছেন, এটা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ উভয় যদি ছকের ঘর থাকে, তাহলে আর এখানে কিছু লেখা যাবে না, একটা হাইফেন দিবে। দেখেন কেন আমি বললাম, নগদ, দেখেন নগদ বিক্রয় 3,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটাই তো পক্ষ, আর কিছু বাকি আছে? নাই, তাহলে আমাদের লেখা যাবে না। কিন্তু যদি লেখা থাকতো যে রহিমের নিকট নগদ বিক্রয় 3,000 টাকা, তখন লিখতাম রহিমের হিসাব, কারণ একটা নামের ভ্যালু থাকতেছে আমাদের। আমাদের তো লেখার আর জায়গা নাই। নগদ ডেবিট 3,000, বিক্রয় ক্রেডিট 3,000, আর কি লিখবো? ওখানে তো পণ্য লেখা নাই, পণ্য বিক্রয় লিখবো। যাই হোক, পণ্য বিক্রয় থাকলে লেখা যাবে না এটা। তাহলে নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে দেখেন 7 তারিখ, শফিকের নিকট হতে প্রাপ্তি 7,000 টাকা। তাহলে দেখেন তো, এই 7,000 টাকা প্রাইসই মানে কি? নগদের ঘরে বসবে, নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? কারো কাছ থেকে পাওয়া গেলে মানে কি, সে আমার কি দেনাদার ছিল, তার কাছ থেকে টাকা পাচ্ছি আমি, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। কত টাকা? 7,000 টাকা। এখন দেখেন আরেকটা বিষয়, এখানে এখানে লিখবো কি, আগের লেনদেনে কিন্তু কোনো কিছু পক্ষ টক্ষ কিছু ছিল না, এখানে কিন্তু একটা পক্ষ আছে, শফিক। শফিক আছে না? তাহলে দেখেন জানুয়ারি 7 লিখবো কি আমরা, শফিকের হিসাব। তাহলে শফিকের হিসাব, আমরা নগদে টাকা লিখলাম 7,000, প্রাপ্য হিসাবে ঘর লিখলাম 7,000 টাকা। ক্লিয়ার কিনা? আচ্ছা, দেখেন পণ্য বিক্রয় 7,000 টাকা, 2,700 টাকা। তাহলে কি করব, এই 2,700 টাকা আমরা কি নগদের ঘরে লিখবো? এখানে 2,700, এই তো নাকি, আর কোথায় লিখবো? বিক্রয় ঘরে 2,700, এখানে কি লিখবো? পণ্য বিক্রয়। আপনারা তো মনে করতেছেন এটাই হবে, কিন্তু এটা হবে না, এটা ভুল। দেখেন ভালো করে প্রশ্ন পড়েন, কেন হবে না বলেন দেখি, কেন হবে না? একটু ভাবেন, একটু ভাবেন। এখানে বলা আছে কি, পণ্য বিক্রয়। আমরা জানি পণ্য ক্রয় বিক্রয় লেখা থাকলে, সেটা নগদ উল্লেখ না থাকলে সেটা বাকিতে হয়, ধারে হয়, এটা বাকিতে। তাহলে নগদ প্রাপ্তি যাবে, তাই বাকি বা ধারে লেনদেন কি আসবে? এটা আসবে না, এটা আমরা এখানে দিব না। নেক্সট, পরেরটা, অতিরিক্ত মূলধন আনায়ন 20,000 টাকা। এখন বলেন তো, অতিরিক্ত মূলধন আনে কি? মালিক নিয়ে আসে না? তাহলে এটা যাবেটা কি হয়? নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, বা মূলধন ক্রেডিট নাকি? তাহলে নগদান ডেবিট, লেখেন নগদান কত? 20,000 টাকা না? তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। আর অতিরিক্ত মূলধন বা মূলধনের কোনো ঘর আছে? নাই। তাহলে কি করবো আমরা? এই যে অন্যান্য ঘরে 20,000 টাকা দিই, আর এখানে লিখতে পারি আমরা অতিরিক্ত মূলধন। কি লিখতে পারি? অতিরিক্ত মূলধন। মূল কথা একটা জিনিস মাথায় রাখবেন, যেটা অন্যান্য ঘরে বসবে সেই আইটেমটা লিখতেই হবে, মাস্ট। কারণ আপনি তো আইডেন্টিফাই করতে পারবেন না এই 20,000 টাকা কিসের, যদি এখানে আমি অতিরিক্ত মূলধন না লিখি। তাহলে আমি বুঝতে পারবো এই 20,000 টাকা কিসের, কি বাবদ আসলো। কিন্তু দেখেন, এই 3,000 টাকা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব, বিক্রয়ের মাধ্যমে আসছে 3,000 টাকা। এই 7,000 টাকা প্রাপ্য হিসাবের মাধ্যমে আসছে, আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু এই 20,000 টাকা কিন্তু আমরা খুঁজেই পাবো না, কই থেকে আসলো। এই জন্য যেগুলা অন্যান্য ঘরে বসবে সেগুলো মাস দিয়ে এখানে আমরা লিখবো অতিরিক্ত। নেক্সট, দেখেন নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। তাহলে এটা কোথায় বসাবো বলেন? নগদে পণ্য ক্রয় 12,000, আসবে এটা না আসবে না? আসবে না এটা, আপনারা ভুল ভাবতেছেন। দেখেন, পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায়, এটা নগদ প্রাপ্তি যাবে না। এটা কি যাবে দা? নগদ প্রাপ্তি যাবে দা, মানে কি আমাদের টাকা চলে যাচ্ছে। তাহলে আমরা তো পাইলে তখন তো লিখবো, যেটা চলে যাবে সেটা কি লিখবো আমরা? তাহলে এটা আসবে না। দেখেন তারপর আছে, জাহিদের নিকট হতে 4,500 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 4,000 টাকা প্রাপ্তি। তাহলে আমরা পাচ্ছি কত টাকা? 4,000 টাকা। কার কাছ থেকে? জাহিদের কাছ থেকে। তার মানে কি জাহিদ আমাদের প্রাপ্য হিসাব ছিল, দেনাদার ছিল। তাহলে তারিখ দেন, সরি এই অতিরিক্ত মূলধনের তারিখ 11, এটা দিইনি আমি, এই যে জাহিদেরটা 20 তারিখ। তাহলে জাহিদের নিকট থেকে আমরা পাচ্ছি, লিখতে পারেন জাহিদের হিসাব, জাহিদের হিসাব কত টাকা পাচ্ছি? 4,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4,000 টাকা। তাহলে দেখেন 4,000 টাকা পাচ্ছি, কিন্তু ওর কাছ থেকে পাইতাম কত আমরা? 4,500। তাহলে এই যে 500 টাকা আমরা ছাড় দিচ্ছি, বাট্টা দিচ্ছি। তাহলে এটা কি জায়দের কাছ থেকে পাইতাম না, আমাদের প্রাপ্য হিসাব ছিল, মানে দেনাদার ছিল। এই 4,500 টাকা বসা প্রাপ্য হিসাবে ভাগ। নেক্সট, তারপর দেখেন শফিকের ঋণ প্রদান 5,000 টাকা। শফিককে ঋণ প্রদান করছি আমরা,
এটা কোথায় আসবে বলেন তো? কোন পাশে বসাবো? কি লিখে বসাবো? আবারও ভুল করতেছেন। দেখেন, শফিককে ঋণ প্রদান প্রদান করতেছি আমরা, এটা নগদ প্রাপ্তি নয়, এটা নগদ প্রদান জাবেদায় আসবে। মানে নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে এটা আসবে না। দেখেন, পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা, তাহলে আসবাবপত্র বিক্রয় করলে টাকা পাওয়া যায় না দেওয়া হয় বলেন দেখি? আসবাবপত্র বিক্রয় করলে আসবাবপত্র চলে যায় কিন্তু টাকা আসে। তাহলে লেখেন 1,000 টাকা আসছে। কত তারিখ? 30 তারিখ। এখন দেখেন তো এখানে কি আসবাবপত্রের কোনো ঘর আছে বা পুরাতন আসবাবপত্র বিক্রয় কোনো ঘর আছে? আসবাবপত্র বিক্রয় কিন্তু বিক্রয়ের মধ্যে যাবে না, এটা কিন্তু সম্পদ বিক্রয়, সম্পদ চলে যাচ্ছে। তাহলে যেহেতু ঘর নাই, ওই 1,000 টাকা আমরা অন্যান্য ঘরে বসাই দিই। আর এখানে লিখবো কি? আসবাবপত্র বিক্রয় বা পুরাতন আসবাবপত্র বিক্রয় লিখতে পারেন আপনারা, যেটা খুশি। তারপরে দেখেন 31 তারিখ, বেতন প্রদান 6,000 টাকা, এটাও যেহেতু প্রদান, আমাদের নগদ প্রাপ্তি জাবেদা এটা আসবে না। আমাদের নগদ প্রাপ্তি জাবেদাই শেষ, আর কোনো কাজ নেই। শুধুমাত্র এই জাত লিখবেন, এরকম একটা মোট মোট লেখে দুই পাশ যোগ করে দিবেন, মানে ডেবিট পাশটা যোগ করে দিবেন আর ক্রেডিট পাশ যোগ করে দিবেন, দুপাশের টাকা মিলে গেলে অঙ্ক হয়ে গেল। অঙ্ক তো মিলবেই, টাকা তো মেলার জিনিস। দেখেন, 7 আর 3 10,000, 10 আর 20 30, 30,000, এখানে 31 4 35,000, 35,500 এইদিকে যোগ করেন। দেখেন প্রতি ঘরে এদিকে কত আছে? 3,000, 3,000 7 7 3 10, 10 4 14,500, 14 আর 10 24,000, সরি 14 আর 20 34,000, 35,500 যোগ করেন, সবাই ক্যালকুলেটরে যোগ করেন। দেখুন, ডেবিট পাশ ক্রেডিট পাশ দুই পাশ মিলে গেছে, আমাদের অঙ্ক এসে। এটাই নগদ প্রাপ্তি যাবে না। আপনাদের বোর্ড কোশ্চেনে 4 মার্কের একটা কোশ্চেন থাকে, এই নগদ প্রাপ্তি যাবে না, এরকম 3-4টা লেনদেন দিয়ে করতে দেয়। নগদ প্রদান জাবেদা এরকম খুব ইজি। নেক্সট ক্লাসে আমরা নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।